হয়ে আমরা গুমের বিরুদ্ধে কথা বলতে পারিনি। সেই জায়গা থেকে আয়না ঘর নামক এই বিষয়টি কিন্তু লোকচক্ষুর অন্তরালেই ছিল। সম্প্রতি আমরা দেখলাম যে আয়না ঘরের কারিগর খ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। সেনা কর্মকর্তাদের এই ধরনের কর্মকাণ্ড কি বার্তা দেয়? এটা অবশ্যই খুব সেন্সিটিভ একটা প্রশ্ন, কিন্তু কথা হলো যে আয়না ঘর হচ্ছে এটা সিম্বলিক একটা বিষয়, যেটার মাধ্যমে একটা দেশের গুম, খুন, লুট, ক্ষমতার মানে দোর্দণ্ড প্রতাপ এবং এই যে কি বলবো, এটা ভীতিকর একটা অবস্থা তৈরি করার জন্য এটা একটা স্কুল অফ থট বা একটা প্ল্যাটফর্ম। দেখুন, আপনি কোটা সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে। তার আগে আমি বলতে চাই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে রোল, বিশেষ করে সেনাবাহিনীর সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে, দেখেন সেদিন হলো আন্দোলন শেষ, আজকে সেনাবাহিনীর লোকজন জীবন বিপন্ন করে হলেও আজকে ফেনী এলাকায় গিয়ে কাজ করছেন। এই কাজটা করছি আমরা ঠিক স্বাধীনতার আগ থেকে। 1965-এ যুদ্ধ হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরাই লাহোরকে পাহারা দিয়েছে। তখন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন শুরু করে অদ্যাবধি বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর 90-95 অফিসারকে আমরা যে প্রশিক্ষণ দিই বিএমএতে, তাদেরকে দেশপ্রেম, আদর্শ, সততা এগুলি শিক্ষা দেওয়া হয়। কিন্তু তার ভেতর থেকে কিছু মনস্টার বের করে নেয় রাজনৈতিক কারণে। দেখুন, আপনি কোটা সংস্কারের কথা বলছেন, কোটা সংস্কার আপনি বাইরে কি দেখছেন? সশস্ত্র বাহিনীর যে কোটা সংস্কার, আজকে আমি একটা হিসাব দিই, বর্তমান যারা মেজর জেনারেল আছেন এই বহরে, তাদের 1/3 ভাগ লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে তারা হলো কীভাবে? আর একটা উদাহরণ দিই, আজকে আপনি রংপুর ডিভিশন, আমাদের দুইজনের রংপুর ডিভিশনের মেজর জেনারেল একজন, আর শুধু গোপালগঞ্জ থেকে কয়জন মেজর জেনারেল খুঁজে বের করেন? স্পষ্ট, বিষয়টা খুবই স্পষ্ট হয়ে যাবে। তাহলে এটা কি? আমাদের যদি মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হইতে হয়, তাহলে পিএসসি নামে একটা কোর্স আছে যেটা মিরপুরে করায়। এটা ছাড়া কেউ কখনো। দলীয় নিয়োগগুলো রাষ্ট্রকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে? দলীয় নিয়োগ পুরাটাই তো রাষ্ট্র কি, পুরো সেনাবাহিনীর উপরে এটা একটা মানে জগদ্দল পাথরের মতো ঘটনা ঘটেছে। আমি আপনাকে যদি স্পষ্ট বলি, গত 10 বছর, গত 15 বছরে পুরো সব কিছু সেনাবাহিনীর এই প্রমোশন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ হয়েছে মেজর জেনারেল তারেক সিদ্দিকী দিয়ে। এবং অবাক হবেন, তার স্ত্রী ছিল তার থেকে পাওয়ারফুল। শি ওয়াজ লেডি ম্যাকবেথ। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে আজকে জানাতে চাই, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার, আমি স্বেচ্ছা অবসরে গিয়েছি প্রতিবাদ করে। আমার 5টা বিষয় মাস্টার্স, আমি এলএলবি করেছি, আমি এমফিল করেছি, আমি পিএইচডি করেছি, আমি চায়নায় ট্রেনিং করেছি, আমি ইন্ডিয়াতে কমান্ড কোর্স করেছি, ফ্রান্সে করেছি। আমার এগুলি কোনোই মূল্য নাই। কারণ কি জানেন? আমার বাবা আওয়ামী লীগ করতেন না, আমার বাবা নির্বিষ রাজনীতি করতেন জাতীয় পার্টির, সেটা দিয়ে পার পেলাম না। একটা ব্যক্তিগতভাবে একটি করাপশন, 300 থেকে 400 কোটি টাকা একটা করাপশন, আমি 2011 সালে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। সেইটা ধরার পরে এই সাবেক সিকিউরিটি অ্যাডভাইজারের মিসেস আমার উপরে ব্যক্তিগত ভেঞ্জেন্স দেখে আমাকে আটকে রেখেছে। আমি যখন সব চেষ্টা করে যখন ব্যর্থ হলাম, সাবেক প্রধানমন্ত্রীর কাছে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করি, উনি আমাকে প্রমোশন দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেটাও হতে দেননি উনি। সো ইনি কতটা ভয়ঙ্কর হইতে পারে? তাহলে আজকে যারা ক্ষমতায় আছে, যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, তারা যে কত অবাক হয়ে যায়। আমি 32 বছর চাকরি করে আমার উপার্জন হলো 64 লক্ষ টাকা, আর আমি শুনতে পারি আমার এই সহকর্মীর একজনের 20,000 কোটি টাকা। তাহলে এদেরকে বানালো কারা? এটা কি রাজনৈতিক ব্যবহার নয়? এবং আমাদের দেখেন, গত 2 বছরে, গত 2 টার্মের ভূতপূর্ব 2 জন সেনাবাহিনী প্রধান, তারাও জাস্টিস করতে পারেন নাই। গভর্নমেন্টের নোংরা এজেন্ডা তারা বাস্তবায়ন করেছেন। নোংরা এজেন্ডা বলে 2টা নির্বাচন। যখন ওনাদেরকে সেনাবাহিনী প্রধান নিয়োগ দেওয়া হচ্ছে, ওনাদের তাকে 100 গুণ দেশপ্রেমিক লোক ছিল, যাদেরকে 1000 কোটি টাকা দিয়ে কেনা যেত না। বিগত সরকারের তৈরি করা অলিগাররা যদি টিকে থাকে, গণ অভ্যুত্থানের সফল কি আমরা পাবো? গণ অভ্যুত্থানের সফল, দেখেন, এটা কিন্তু হঠাৎ বিপ্লবের ফলাফল পেতে হলে আপনাকে দীর্ঘদিন ওয়েট করতে হবে। এটা হঠাৎ বৃষ্টির মতো। তাওয়াক্কুল কারমান, আপনার তিউনিসিয়ার একজন মানবতাবাদী, উনি বলেছিলেন যে তারুণ্য এটা এমন একটা বিপ্লব যেটা কোনোদিন ঠেকিয়ে রাখা যায় না। কিন্তু কথা হচ্ছে যে আজকে যারা আন্দোলন করছে, 1 মাস পরে কি এরা রাস্তায় থাকবে? একটা বিপ্লব কিন্তু প্রতি বিপ্লব হয়, অনেক ধরনের অঘটন ঘটে যায়। আমি এখনই দেখতে পাচ্ছি অনেক জায়গায় ছাত্র বৈষম্য আন্দোলনে যারা ছিল তারা কিন্তু পদত্যাগ করছে। কেন? এত সহজ তো না। এখানে একটা রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই প্রয়োজন। আবারও বলি, যেমন ফ্রেঞ্চ রেভলিউশনে আপনার মন্টেস্কিউ, ভলটেয়ার, রুশো ছিল, মাও সেতুং ছিল চায়নায়, চে গুয়েভারা ছিল কোরিয়ায়, আর আপনার কিউবায়, আপনার বলশেভিক লেনিন, আমাদের এখানে কে?